গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন। আজকে আমরা করব হচ্ছে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার ক্লাস 11-এর নিট অ্যান্ড জেইর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির একটি চ্যাপ্টার। এবং আজকে আমরা মেনলি আলোচনা করব যে টপিকটার ওপরে, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, যেটাকে বেঙ্গলিতে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, যেটাকে আমরা শর্টে বলি হচ্ছে ইএন। ইলেকট্রোনেগেটিভিটিকে শর্টে আমরা বলি ইএন। আগে ভালো করে বোঝো যে ডেফিনেশনটা কি আছে। কোনো একটা কোভ্যালেন্ট বন্ধনে বা কোভ্যালেন্ট বন্ডে আবদ্ধ ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাকশন করার টেন্ডেন্সিকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে কি বলছে দেখো, দিস ইজ আ টেন্ডেন্সি, this is a tendency to attract, this is a tendency to attract covalent bonded electron pair towards itself by an atom। মানে কোনো একটা অ্যাটমের কোভ্যালেন্টলি বন্ডেড ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাকশন করার টেন্ডেন্সিকে আমরা বলছি ইলেকট্রোনেগেটিভিটি। মনে করো এ আর বি নিজেদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেছে, আর আমি চেক করে দেখলাম যে এই কোভ্যালেন্ট বন্ডের যে বন্ড পেয়ার অফ ইলেকট্রন ওটা এর দিকে ঘেঁষে আছে। তাহলে আমি কি লিখবো বলো, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কে বেশি অ্যাট্রাকশন করছে ইলেকট্রন পেয়ারকে, এ না বি? এ। তাহলে আমরা কি লিখবো বলো, ইলেকট্রোনেগেটিভিটি অফ এ ইজ গ্রেটার দ্যান বি। সেকেন্ড কেস, ধরো এ আর বি কোভ্যালেন্ট বন্ড করেছে, আর আমি চেক করে দেখলাম যে ইলেকট্রন পেয়ারটা বি এর দিকে কিছুটা ঘেঁষে আছে। তাহলে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে বলো, বি এর হবে অফকোর্স। তাহলে আমি কমেন্ট কি লিখবো বলো, ইলেকট্রোনেগেটিভিটি অফ বি ইজ গ্রেটার দ্যান এ। এবার এ আর বি ধরো একটা কোভ্যালেন্ট বন্ড করছে, আর আমি চেক করে দেখলাম যে ইলেকট্রন পেয়ারটা ঠিক একদম মাঝখানটাতে আছে। তাহলে কার বেশি? দুজনেরই তো সেম। দুজনেই যদি সেম ফোর্সে অ্যাট্রাকশন করে, ইলেকট্রন পেয়ারটা ঠিক মাঝামাঝি থাকবে। তাহলে আমি কি লিখবো বলো, ইলেকট্রোনেগেটিভিটি অফ এ দ্যাট ইজ ইকুয়াল টু বি। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটির বেসিক মিনিং। এবার আসা যাক ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু বা মান কি হবে। তুমি যদি দেখো, এটা একটা জাস্ট কম্পারেবল প্যারামিটার, রিলেটিভ প্যারামিটার, যে এর থেকে ওর নেগেটিভিটি বেশি, এর থেকে এর নেগেটিভিটি বেশি, বা দুজনের নেগেটিভিটি সেম। কিন্তু যদি আমাকে ভ্যালু বার করতে হয়, তাহলে আমার ক্যালকুলেশন করার দরকার আছে, তাই না? ক্যালকুলেশন করার দরকার আছে। এই ক্যালকুলেশনটা করেছিলেন তিনজন সায়েন্টিস্ট। প্রথম জনের নাম হচ্ছে পাউলিং, এবং পাউলিং স্কেলের ইলেকট্রোনেগেটিভিটিটা আমরা কিন্তু আজও ব্যবহার করি। পাউলিং স্কেলের ইলেকট্রোনেগেটিভিটি আমরা কি করি বলো, আজও ব্যবহার করি। পাউলিং কি করলেন দেখো, এ আর বির একটা বন্ড করলেন, এ আর এর একটা বন্ড করলেন, বি আর বি অ্যাটমের একটা বন্ড করলেন, এবং এই বন্ড এনার্জিটাকে উনি নাম দিলেন ই এ বি। এই বন্ড এনার্জিটাকে উনি নাম দিলেন ই এ, এবং পরের বন্ড এনার্জিটাকে উনি নাম দিলেন ই বিবি। এবং প্রত্যেকটা বন্ড এনার্জির ইউনিট ছিল কিলো ক্যালোরি পার মোল। প্রত্যেকটা বন্ড এনার্জির যে ইউনিট, এই ইউনিটটা ছিল হচ্ছে তোমার কিলো ক্যালোরি পার মোল, কিলো ক্যালোরি পার মোল। এবার দেখো উনি কি করলেন, এবার উনি বললেন যে ঠিক আছে, ইটস ওকে। উনি বললেন দেখো, ই এ বি থিওরিটিক্যাল দ্যাট ইজ ইকুয়াল টু রুট আন্ডার ই অফ এ ইন্টু ই অফ বিবি। এটা করে দিলেন হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, এটা অনেকটা এরকম না যে এ বি ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না? তাহলে দেখো রুট আন্ডার এ স্কোয়ার বি স্কোয়ার করলে কি পাবো আমরা, ই এ বি। উনি বললেন এটা হচ্ছে ই এ বির থিওরিটিক্যাল বন্ড এনার্জি। এবার আমরা একটু আগে যে বন্ড এনার্জিটা বার করলাম ই এ বির, ওটা তো ক্যালকুলেশন করে বার করা। তো এটাকে আমরা নাম দিলাম ই এ বির ক্যালকুলেটেড বন্ড এনার্জি।
আচ্ছা, এই দুটো বন্ড এনার্জি কি সেম হবেই? এটা কি গ্যারান্টি দেওয়া যায়? না, গ্যারান্টি দেওয়া যায় না, ডেভিয়েশন হতে পারে। এই ডেভিয়েশনটাকে আমরা দেব হচ্ছে ডেল্টা এবি। এটা কি? এটা হচ্ছে এবির থিওরিটিক্যাল বন্ড এনার্জি এবং এবির ক্যালকুলেটেড বন্ড এনার্জির ডিফারেন্স। থিওরিটিক্যাল বন্ড এনার্জি এবং ক্যালকুলেটেড বন্ড এনার্জি ডিফারেন্স, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এটাকে নাম দিলাম আমরা ইকুয়েশন নাম্বার 2। এবং ফাইনালি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি কে উনি বললেন 0.208 ইন্টু রুট আন্ডার ডেল্টা এ বি। এটাকে ইকুয়েশন নাম্বার 3 নাম দেওয়া হলো। এটাকে আমরা বলি পাউলিং স্কেলের ইলেকট্রোনেগেটিভিটি। এবার তোমরা বলবে, স্যার আপনি তো এ আর বির ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটাকে বার করলেন, কোনো একটার তো ভ্যালু বার করতে পারেননি। তো পাউলিং বললেন কোনো অসুবিধা নেই। উনি বললেন লেট ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন ইকুয়াল টু 4.00। এটা কিন্তু একটা অ্যাজিউমড ভ্যালু উনি নিয়েছিলেন, এটা ছিল অ্যাজিউমড ভ্যালু। তিনি ফ্লোরিনের নেগেটিভিটিকে ধরলেন হচ্ছে 4। এবার বলো, ফ্লোরিনের সাথে ধরো হাইড্রোজেনের বন্ড হবে, তখন হাইড্রোজেনের নেগেটিভিটি বেরোবে। এবার ধরো ফ্লোরিনের সাথে ধরো সাপোজ কোনো একটা অন্য এলিমেন্ট, ধরো সোডিয়ামের বন্ড হবে, তখন সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু বেরোবে। এইভাবে একটার পর একটা ভ্যালু কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির বেরোতেই থাকলো এবং এই ভ্যালুগুলোকে আমরা কিন্তু আজও এটাকে ইউজ করি, যেটাকে আমরা বলি পাউলিং স্কেলের ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, এবার আমরা চলে যাব হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির যেটা সেকেন্ড স্কেল আছে সেটার দিকে। এটাকে আমরা বলছি মুলিকান স্কেল। এটাকে আমরা বলছি মুলিকান স্কেলের ইলেকট্রোনেগেটিভিটি। মুলিকান স্কেলের ইলেকট্রোনেগেটিভিটি এটা কি? দেখো, মুলিকান বললেন যে ইলেকট্রোনেগেটিভিটি এক্স কোনো একটা অ্যাটমের, সেটা হচ্ছে ওই অ্যাটমটার আয়োনাইজেশন পোটেনশিয়াল এবং প্রথম ইলেকট্রন অ্যাফিনিটির অ্যাভারেজ। আয়োনাইজেশন পোটেনশিয়াল এবং প্রথম ইলেকট্রন অ্যাফিনিটির অ্যাভারেজ। তাহলে এই ভ্যালুটা কিন্তু পাউলিং স্কেলে যেটা আমরা আগে পড়লাম ওই ভ্যালুর থেকে সম্পূর্ণ আলাদা। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে স্যার পাউলিং স্কেলের নেগেটিভিটি আর মুলিকান স্কেলের ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এর অ্যান্সার হচ্ছে একদম আছে। আমরা যদি দেখি যে ইলেকট্রোনেগেটিভিটি ইন পাউলিং স্কেল সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ইন মুলিকান স্কেল, এটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে বন্ধুরা 2.8 দিয়ে। এই ইকুয়েশনটার সাহায্যে আমরা ইলেকট্রোনেগেটিভিটির পাউলিং স্কেলকে মুলিকানে এবং মুলিকান স্কেলকে পাউলিংয়ে কনভার্ট করতে পারি। চলে আসি ইলেকট্রোনেগেটিভিটির থার্ড স্কেল। এটার নাম দিয়েছে লাইক অ্যালফ্রেড রিক্টস স্কেল। এই সায়েন্টিস্টের এরকম অলরেডি নাম আছে, অ্যালফ্রেড রিক্টস স্কেল। এটা দেখো খুব কম ব্যবহার করা হয়। According to this scale, according to the Alfred Richter scale, the value of electronegativity is something like this. Electronegativity of an atom that is equal to 0.359 Z star by R square plus 0.744. বন্ধুরা বলো তো Z star মানে কি? Z star মানে হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেটা আমরা এর আগের ক্লাসে অলরেডি পড়ে নিয়েছি। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অফ দ্য অ্যাটম। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অফ দ্য অ্যাটম হচ্ছে আমাদের জেড স্টার। আচ্ছা, এবার যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি বন্ধুরা, সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশন করতে গেলে কোন ফর্মুলা আমাদের কাজে লাগে বা কোন ল আমাদের কাজে লাগে বলো তো কমেন্ট সেকশানে। এর অ্যান্সার হচ্ছে স্ল্যাটার্স রুল। স্ল্যাটার্স রুলের সাহায্যে আমরা কি করি বলো? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বার করি। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা দেখার, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির তিনটে স্কেল। কোন স্কেলটা বেশি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় পাউলিং স্কেল। আচ্ছা, আমরা দেখব কোন কোন ফ্যাক্টরের ওপরে ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে। ফ্যাক্টর অন হুইচ ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ডস। ইলেকট্রোনেগেটিভিটি জানো তো চারটে ফ্যাক্টরের ওপরে ডিপেন্ড করে। ফ্যাক্টর নাম্বার 1 হচ্ছে অফকোর্স এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ।
ভালো করে দেখো, এ আর বি দুটো অ্যাটম একটা কোভ্যালেন্ট বন্ড বানিয়েছে, কোভ্যালেন্ট বন্ডে আছে হচ্ছে দুটো ইলেকট্রন। এবার মনে করো যে এ অ্যাটমের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, তাহলে এ কি করবে? ইলেকট্রন পেয়ারকে ওর দিকে অ্যাট্রাকশন করবে। তার মানে এ অ্যাটমের কি বেশি হয়ে গেল? ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়ে গেল। তার মানে যার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের সাথে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই না? পয়েন্ট নাম্বার 2, রেডিয়াস অফ অ্যান অ্যাটম। পয়েন্ট নাম্বার 2, রেডিয়াস অফ অ্যান অ্যাটম। মনে করো একটা ছোট্ট অ্যাটম আছে আর একটা ধরো বড় অ্যাটম আছে, এবং এরা করছে এদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা বলো তো কোন অ্যাটমটার নিউক্লিয়াস খুব কাছে আছে? অফকোর্স অ্যাটম এর নিউক্লিয়াস, তাই না, খুব কাছে আছে। তাহলে কোন অ্যাটমটা কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রনকে বেশি অ্যাট্রাকশন করবে? অফকোর্স অ্যাটম এ বেশি অ্যাট্রাকশন করবে। যার সাইজ ছোট তার নিউক্লিয়াসটা তো একদম এক্সপোজ, তার মানে আলটিমেটলি তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি। তাহলে যে অ্যাটমের রেডিয়াস ছোট তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে রেডিয়াসের সাথে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে বলো ইনভার্সলি প্রপোর্শনাল। পয়েন্ট নাম্বার 3, পজিটিভ অক্সিডেশন স্টেট অফ অ্যান অ্যাটম। পজিটিভ অক্সিডেশন স্টেট অফ অ্যান অ্যাটম। পজিটিভ অক্সিডেশন স্টেট অফ অ্যান অ্যাটম, ভালো করে বোঝো বিষয়টাকে। মনে করো আমার কাছে একটা অ্যাটম আছে A2+ চার্জের, একটা অ্যাটম আছে হচ্ছে A+ চার্জের। কোন অ্যাটমটা কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রনকে বেশি অ্যাট্রাকশন করবে? অফকোর্স A2+। তার মানে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি বন্ধুরা? A2+ এর। তার মানে আমি বলতে পারি না যে অ্যাটমের ওপরে পজিটিভ চার্জ বেশি আছে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে। তার মানে পজিটিভ অক্সিডেশন স্টেট অফ অ্যান অ্যাটম, দিস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। এবং এই এক্সাম্পলে A2+ এর ইলেকট্রোনেগেটিভিটি A+ এর থেকে বেশি। ফোর্থ পয়েন্ট, পার্সেন্টেজ এস ক্যারেক্টার। পার্সেন্টেজ এস ক্যারেক্টার। পার্সেন্টেজ এস ক্যারেক্টার, ভালো করে দেখো। মনে করো যে কোনো একটা কম্পাউন্ডের সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, sp2 এবং sp। বলো তো বন্ধুরা sp3 হাইব্রিডাইজেশনে কত পার্সেন্ট আছে এস ক্যারেক্টার? 25%। sp2-তে কত পার্সেন্ট আছে বলো? 33%। sp-তে কত আছে বলো? 50% এস ক্যারেক্টার। আচ্ছা এবার দেখো, এস সাবশেল নিউক্লিয়াসের একদম কাছে থাকে এবং এস সাবশেলের শেপটা কেমন? স্ফেরিক্যাল, হোমোজিনিয়াস শেপ, ইউনিফর্ম শেপ। তাহলে যেহেতু নিউক্লিয়াসের খুব কাছে থাকে এস সাবশেলটা, তাহলে নিউক্লিয়াস কি করবে? খুব সহজেই এসের ইলেকট্রনকে অ্যাট্রাকশন করবে। তার মানে এস সাবশেলের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়লে কী হবে বলো? ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু বাড়বে। তাহলে sp ইজ গ্রেটার দ্যান sp2 ইজ গ্রেটার দ্যান sp3। এই হচ্ছে আমাদের চারটে ফ্যাক্টর যার ওপরে ভ্যালু অফ ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে। নেক্সট পেজে আমরা দেখব ইলেকট্রোনেগেটিভিটির কিছু পিরিয়ডিক ট্রেন্ডস। পিরিয়ডিক ট্রেন্ডস অফ ইলেকট্রোনেগেটিভিটি। জেনারেল ট্রেন্ডের দিকে আগে আমরা ফোকাসটা করি। ধরো কোনো একটা পিরিয়ড বরাবর আমরা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, অর এলস কোনো একটা গ্রুপ বরাবর আমরা ওপর থেকে নিচের দিকে নামছি। বলো তো বন্ধুরা লেফট থেকে রাইটে গেলে রেডিয়াস কমে না বাড়ে? রেডিয়াস কমে। আচ্ছা একটু আগে আমরা কি দেখলাম? রেডিয়াসের সাথে ইলেকট্রোনেগেটিভিটি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে রেডিয়াস কমলে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু কী হবে বলো? বাড়বে। এবং অপোজিট ইন দ্য গ্রুপ, গ্রুপ বরাবর ওপর থেকে নিচে ডিসেন্ড করলে রেডিয়াস বাড়ে, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। তার মানে কি বুঝলে বন্ধুরা? পিরিয়ড বরাবর এগোলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, গ্রুপ বরাবর এগোলে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু কী হয় বলো? সেটা হচ্ছে আমাদের কমে যায়। আমাদের দেখো নিট অ্যান্ড জেইর সিলেবাসে পিরিয়ড 2 এবং পিরিয়ড 3-র ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুগুলো পাউলিং স্কেলে
এলিমেন্টের আমাদেরকে কিন্তু বলো মুখস্থ করতে হবে। তো একবার দেখে নিই পিরিয়ড নাম্বার 2-তে কোন কোন এলিমেন্ট আছে অ্যান্ড পিরিয়ড নাম্বার 3-তে কোন কোন এলিমেন্ট আছে। পিরিয়ড 2-তে কারা আছে একবার চেক করো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। পিরিয়ড 3-তে কারা আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এবং তোমার হচ্ছে ক্লোরিন আছে। এবার খুব ইজি, তোমাকে মাথায় অ্যাজিউম করতে হবে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু লিথিয়ামের হচ্ছে 1। ঠিক, ভেরি ইজি, 1 ইজ দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার, হোল নাম্বার। এবার লেফট থেকে রাইটে গেলে কি হবে, ভ্যালু বাড়বে, 0.5 করে বাড়াও। বেরিলিয়ামের 1.5, বোরনের 2, কার্বনের অলমোস্ট 2.5, নাইট্রোজেনের 3, অক্সিজেন 3.5, ফ্লোরিনের 4। ইজি। এবার দেখো পাউলিং তো এটাই অ্যাজিউম করেছিলেন। পাউলিং কি অ্যাজিউম করেছিলেন, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু কত, 4। সুতরাং এই ভ্যালুটা আমরা কিন্তু পাউলিং স্কেলকেই ফলো করে লিখছি। এবার আসো পিরিয়ড 3-তে। আচ্ছা, ওপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে না কমে, কমে, 0.1 কমিয়ে দাও, 0.9। এবার লেফট থেকে রাইটে যাও, 0.3 করে বাড়াও, 1.2, 1.5, 1.8, 2.1, 2.4 অ্যান্ড 3। বুঝতে পারছো? আর একটা এলিমেন্ট আছে যেটা আমরা প্রচুর ইউজ করি, সেই এলিমেন্টটা হচ্ছে হাইড্রোজেন। তোমাকে মাথায় রাখতে হবে যে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে 2.1, এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি পৃথিবীর সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের নাম কি, তোমার অ্যান্সার কি হবে বলো তো? তোমার অ্যান্সার হবে হচ্ছে স্যার ফ্লোরিন। কারণ দেখো এক্সট্রিম রাইটে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে এক্সট্রিম রাইটে আমার কে আছে, ফ্লোরিন। তাহলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট পৃথিবীতে সেটা হচ্ছে তোমার হচ্ছে বলো ফ্লোরিন, যার ভ্যালু পাউলিং স্কেলে 4.00। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা বন্ধু সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটি কোনটি, তোমার অ্যান্সার হবে কে বলো তো? দেখো ফ্লোরিনের আগেই কি আছে, অক্সিজেন। তাহলে অক্সিজেনের ভ্যালুটা কত, 3.5 ইন পাউলিং স্কেল। অর্গ্যানিক ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির অনেক জায়গাতে ইলেকট্রোনেগেটিভিটির কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন আমরা কিন্তু প্রতিদিন দেখতে পাই। এবার চলে আসবো আমরা সেই পয়েন্টটাতেই, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির স্যার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় পাবো। তো আমাদের নেক্সট পয়েন্ট দেখো লিখছি, অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডাইপোল অ্যান্ড ডাইপোল মোমেন্ট। ডাইপোল অ্যান্ড ডাইপোল মোমেন্ট, ভালো করে দেখো। আচ্ছা বলো তো ডাই মানে কি? স্যার ডাই মানে হচ্ছে 2, আর পোল মানে স্যার পজিটিভ নেগেটিভ পোল, একদম যেটাকে বেঙ্গলিতে বলে মেরু, দ্বিমেরু। তাহলে ডাইপোল মানে হচ্ছে এখানে দুটো পোল থাকবে। আচ্ছা এবার একটা কথা বলো, সেটা ধরো HCl একটা মলিকিউল আছে। আচ্ছা হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত বলেছি, 2.1, ক্লোরিনের কত, 3। তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে কি করবে, ইলেকট্রনকে ওর দিকে অ্যাট্রাকশন করবে, ইয়েস অর নো, তাই তো? তাহলে কিছুক্ষণ পরে আমরা কি দেখব, H এর কাছে কম ইলেকট্রন আর ক্লোরিনের কাছে হয়ে গেছে তোমার বেশি ইলেকট্রন। এই হচ্ছে আমার ইলেকট্রন ডেনসিটি। তাহলে যে অ্যাটমের কাছে চলে গেছে বেশি ইলেকট্রন তার উপরে কি চার্জ আসবে, পার্শিয়াল নেগেটিভ চার্জ। আর H এর উপরে কি চার্জ আসবে বলো, পার্শিয়াল পজিটিভ চার্জ। এইভাবেই তোমার তৈরি হয়েছে ডাইপোল। আচ্ছা ডাইপোলের ডাইরেকশন কি হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয়। ডাইপোলের ডাইরেকশন ইজ ফ্রম পজিটিভ টু নেগেটিভ পোল। বুঝছো, ডাইপোল কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ পোলের দিকে ডাইরেক্টেড হয়ে থাকে। এবার আসি আমরা ডাইপোল মোমেন্ট, যেটাকে আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি সেই দিকে। দেখো ডাইপোল মোমেন্টের ফর্মুলা হচ্ছে চার্জ অফ এনি পোল
into distance between two poles. Charge of any pole into distance between two poles. তার মানে আমরা যদি ভাবি সেটা হচ্ছে কোনো একটা পোলের চার্জকে আমি কাউন্ট করব, সেটা হচ্ছে আমাদের কিউ, আর দুটো পোলের এই যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটাকে আমরা ডি দিয়ে রেকটিফাই করব, তাহলে কিউ ইন্টু ডি এই হচ্ছে আমার ডাইপোল মোমেন্টের তোমার হচ্ছে ইউনিট ভ্যালু। এবার আমরা আসবো হচ্ছে ডাইপোল মোমেন্টের ইউনিট কি হবে, হোয়াট উইল বি দ্য সিজিএস অ্যান্ড এসআই ইউনিটস অফ ডাইপোল মোমেন্ট। প্রথমে আমরা আসি এসআই ইউনিট। আচ্ছা বলো তো এসআইতে চার্জের কি ইউনিট, কুলম্ব। এসআইতে চার্জের ইউনিট কি বলো, কুলম্ব। ডিস্টেন্সের ইউনিট কি, মিটার। তাহলে কুলম্ব মিটার হচ্ছে এসআইতে ডাইপোল মোমেন্টের ইউনিট, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো সিজিএস ইউনিটের দিকে। সিজিএস এর চার্জের ইউনিট কি বলো, স্ট্যাট কুলম্ব বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইএসইউ। আর ডিস্টেন্সের ইউনিট কি বলো, সেটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে ইএসইউ সেন্টিমিটার হচ্ছে সিজিএস এ ডাইপোল মোমেন্টের ইউনিট। আর একটা ইউনিট যেটা কনভেনশনালি আমরা ইউজ করি, দিস ইজ নোন অ্যাজ কনভেনশনাল ইউনিট অফ ডাইপোল মোমেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে ডি বাই, এটাকে আমরা বলি ডি বাই, শর্টে এটাকে আমরা ডি দিয়েও লিখতে পারি। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসবে, স্যার হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ডি বাই অ্যান্ড কুলম্ব মিটার, সেটারও অ্যান্সার তোমরা পেয়ে যাবে। সেটা দেখো 1 ডি বাই ইকুয়াল টু 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। 1 ডি বাই উইল বি ইকুয়াল টু 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। এবার তোমরা ইএসইউ এর সাথে কুলম্বের তো তুমি সম্পর্ক জানোই, রিলেশনশিপ জানোই, তো সেটা করলে আসবে 3.3 × 10⁻30 কুলম্ব মিটার। তো এইভাবে আমরা ডিবাই এর সাথে কুলম্ব মিটার এবং ইএসইউ সেন্টিমিটারে কি করতে পারি বলো, রিলেশন বার করতে আমরা কি পারি বলো, পারি। বুঝতে পারছো? আচ্ছা এবার আমি তোমাকে দুটো কম্পাউন্ড দেখাই। একটা কম্পাউন্ড হচ্ছে NaOH, যেটা কিনা একটা স্ট্রং বেস বলে পরিচিত, কস্টিক সোডা। আর একটা কম্পাউন্ড হচ্ছে সালফিউরিক অ্যাসিড। দেখো বন্ধু NaOH কিরাম দেখতে, এই একটা Na, এই একটা O, এই একটা H, এরম আছে। এবার আমাকে বলো তো এদের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুগুলো কি। সোডিয়ামের দেখো একটু আগে লিখেছি 0.9, অক্সিজেনের 3.5, হাইড্রোজেনের 2.1। আচ্ছা কোন জায়গাটাতে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা ম্যাটার করেছে, Na আর O এর মধ্যে না, তাই না? তাহলে Na আর O এর মধ্যে গ্যাপটা দেখো খুবই বেশি রাদার দ্যান O আর H এর মধ্যে গ্যাপটা। তাহলে অক্সিজেন কি করবে, এন্টায়ার ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে সুইচ করে নেবে, আর এই সুইচ করার ফলে কি হবে, সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে এবং Na প্লাস আয়নে কনভার্ট হয়ে যাবে, অক্সিজেনের কাছে ইলেকট্রনগুলো চলে আসবে এবং OH মাইনাস আয়নে কনভার্ট হয়ে আমরা আয়নাইজেশন, আয়নিক কম্পাউন্ড, আমরা এইসব ব্যাপারগুলো কিন্তু দেখো দেখতে পাবো। তার মানে যে জায়গাটা সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে সেখানে আয়নাইজেশন পসিবল ডিউ টু দ্য ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স জোন মে বি আয়োনাইজড, তাই না? যেখানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা বেশি সেই জোনটা কি হবে বলো, সেই জোনটা আমরা কি দেখব বলো, এটা আয়নে কনভার্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা এবার যদি তোমাকে আমি বলি এটা তো একটা আয়নিক কম্পাউন্ড, এই আয়নিক কম্পাউন্ডে ডাইপোল মোমেন্ট কি হবে, তখন তোমাকে চার্জ বসাতে হবে একটা পোলের, এই চার্জটা কত, একটা ইলেকট্রনের চার্জের সাথে সেম না। এবার ওদের ডিস্টেন্স তুমি বসিয়ে দেবে, তো চার্জ ইন্টু ডিস্টেন্স করে তুমি ডাইপোল মোমেন্ট তুমি কি করবে বলো, পেয়ে যাবে। এবার একটা এক্সাম্পল দেখো, সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা বলি অয়েল অফ ভিট্রিওল বা কিং অফ কেমিক্যালস, দিস ইজ অ্যান স্ট্রং অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কি আছে বলো, একটা খুব স্ট্রং একটা অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার দেখে নাও, সো সিম্পল টু ড্র, সো সিম্পল টু ড্র, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল স্ট্রাকচার হয় সালফিউরিক অ্যাসিডের, ঠিক আছে। এবার আমাকে বলো কার ইলেকট্রোনেগেটিভিটির কত ভ্যালু, হাইড্রোজেন 2.1, অক্সিজেন 3.5, সালফার 2.4, অক্সিজেন 3.5, অক্সিজেন 3.5, অক্সিজেন 3.5, হাইড্রোজেন 2.1। ভালো করে চেক করো কোথায় এই গ্যাপটা খুব বেশি। আমি দেখো দেখতে পাচ্ছি ও আর এইচ এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা কি আছে বলো, অনেক বেশি আছে। তার মানে কোন জায়গাটা আয়োনাইজ হবে বলো, এই পার্টটা আয়োনাইজ হবে। অক্সিজেন যাবতীয় ইলেকট্রনকে সুইচ করে নেবে,
অক্সিজেন যাবতীয় ইলেকট্রনকে সুইচ করে নেবে এবং তার ফলে কী হবে বলো H প্লাস O মাইনাস S ডাবল বন্ড O মাইনাস অ্যান্ড H প্লাস। তাহলে সালফিউরিক অ্যাসিড নিজে যে একটা স্ট্রং অ্যাসিড হয়েছে এর কারণ হচ্ছে ও পোলার কোভ্যালেন্ট মলিকিউল। এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি তোমার কিন্তু রয়েছে এবং যতগুলো H প্লাস আয়ন লস করে সেটাই হচ্ছে বলো সালফিউরিক অ্যাসিডের বেসিসিটি এবং সালফিউরিক অ্যাসিডকে আমরা বলছি ডাইবেসিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে আমরা বলছি ডাইবেসিক অ্যাসিড। ওকে, সালফিউরিক অ্যাসিডকে আমরা বলছি হচ্ছে ডাইবেসিক অ্যাসিড। ভেরি গুড। চলে আসি আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোনেগেটিভিটির, সেটা হচ্ছে নেচার অফ অক্সাইডস। নেচার অফ অক্সাইডস ভালো করে দেখো, কোনো একটা পিরিয়ড বরাবর যদি আমরা লেফট থেকে রাইটের দিকে যাই, তুমি খেয়াল করে দেখবে একটু আগে আমরা পড়েছি ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু বাড়ে এবং নন মেটালিক ক্যারেক্টার বাড়ে। নন মেটালিক ক্যারেক্টার বাড়ে, তুমি চেক করে দেখো পিরিয়ডিক টেবিলের একদম রাইট সাইডে আছে পি ব্লক এলিমেন্ট, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, এবং ওর মধ্যে অনেক নন মেটাল আছে লাইক ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, সালফার অ্যান্ড মেনি আদার্স আর প্রেজেন্ট। আচ্ছা, নন মেটালের অক্সাইডগুলো কেমন হয় পড়েছিলাম আমরা একদম ফাউন্ডেশন লেভেলে। নন মেটালের অক্সাইডগুলো কি হয় বলে অ্যাসিডিক অক্সাইড। তাহলে পিরিয়ড বরাবর লেফট থেকে রাইটের দিকে গেলে অক্সাইডস বিকাম অ্যাসিডিক, অক্সাইডস বিকাম অ্যাসিডিক অ্যান্ড ভাইসি ভার্সা। যদি কোনো আমরা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নেমে যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু কমে যাবে, তাই না? মেটালিক ক্যারেক্টার বাড়বে, মেটালিক ক্যারেক্টার বাড়বে অ্যান্ড মেটালের অক্সাইডগুলো আমরা কি পড়েছিলাম ফাউন্ডেশন লেভেলে, অক্সাইডস বিকাম বেসিক, তাই না? অক্সাইডসের কিন্তু বেসিক ক্যারেক্টার কি হচ্ছে বলো, বাড়ছে। দেখবে এনসিইআরটিতে আছে হচ্ছে এক্সাম্পল, মনে করো আমি পিরিয়ড 2 এর অক্সাইডের নাম লিখছি, কারা আছে বলো? লিথিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, বোরন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে যদি আমরা পিরিয়ড বরাবর লেফট থেকে রাইটের দিকে যাই অক্সাইড কী হবে বলো, অ্যাসিডিক হবে। তাহলে যদি আমরা অ্যাসিডিক স্ট্রেংথের রেসপেক্টে আমরা যদি কম্পেয়ার করি আমাদের অ্যান্সার হবে এটা, অ্যাসিডিক স্ট্রেংথ অফ দ্য অক্সাইড ইনক্রিজেস। তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে অক্সাইডের অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। চলে আসো পিরিয়ড নাম্বার 3-তে, চলে আসো পিরিয়ড নাম্বার 3-তে কারা আছে বলো? সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড এবং ধরো ক্লোরিন হেপ্টক্সাইড। একই জিনিস, লেফট থেকে রাইটে গেলে অক্সাইড কী হবে বলো, অক্সাইড আস্তে আস্তে তোমার হয়ে যাবে হচ্ছে অ্যাসিডিক। তাহলে এখানেও দেখো অক্সাইডের অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ছে, অক্সাইডের অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ছে। ইজি। আচ্ছা, এবার আমাকে বলো হাইপোক্লোরাস অ্যাসিড HOCl, HClO2, HClO4 এদের অ্যাসিডিক স্ট্রেংথ বার করো। তুমি বলবে যে স্যার এটা তো কোনো পিরিয়ডিক ভ্যারিয়েশন দেখাচ্ছেই না, এরা কোনো পিরিয়ড বরাবরই নেই, এদের তো সবকটা অ্যাটমই সেম, সবকটাতেই হাইড্রোজেন, ক্লোরিন এবং অক্সিজেন প্রেজেন্ট আছে বন্ধুরা। তখন তোমাকে আমি কি শিখিয়েছি, যে অ্যাটমের অক্সিডেশন স্টেট বেশি পজিটিভ তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে। তাহলে এখানে বলো ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত, +1, এখানে কত +3, এখানে কত +5। আশা করি তোমরা অক্সিডেশন নাম্বার বার করতে পারবে। হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত, +1, ক্লোরিনকে X ধরে নাও, 4টে অক্সিজেন বলো 4 × -2 = 0, X এর ভ্যালু চলে এলো +7 এবং অক্সিডেশন নাম্বার যত বেশি পজিটিভ তত এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং তত অ্যাসিডিক স্ট্রেংথও কিন্তু অ্যাসিডের বেশি হবে। তাহলে এখানেও দেখো লেফট থেকে রাইটের দিকে গেলে অ্যাসিডিক স্ট্রেংথ ইনক্রিজ করেছে, তাই না? অ্যাসিডিক স্ট্রেংথ কী হচ্ছে বলো,
সেটা হচ্ছে আমাদের ইনক্রিজ করেছে। ইজি একদম, ভালো করে বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে বলো সালফিউরাস অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড কে বেশি অ্যাসিডিক? এটা অ্যান্সার, কারণ সালফিউরাস অ্যাসিডের অক্সিডেশন স্টেট +4 সালফারের, আর সালফিউরিক অ্যাসিডের কত বলো, সেটা হচ্ছে +6 সালফারের। বাট তোমরা হয়তো শুনেছো যে কেমিস্ট্রি হচ্ছে তোমার এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের সবাই সব কিছু রুল ফলো করে, বাট একাধজন লোক থাকে যারা কিন্তু রুল ফলো করে না। তো সেই লোকগুলোই আমাদের সমস্যার কারণ হয়ে যায়। তো এখানেও দেখো ইলেকট্রোনেগেটিভিটি এবং অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডারে এমন একটা অ্যাসিড আছে যে কিন্তু এই রুল ফলো করে না। সেটাকে আমি দেখো একটা অন্য কালি দিয়ে লিখছি। H3PO2 হাইপোফসফরিক অ্যাসিড, H3PO3 ফসফরাস অ্যাসিড, H3PO4 অর্থোফসফরিক অ্যাসিড। কার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি? তুমি বলবে স্যার ফসফরিক অ্যাসিডে ফসফরাস +5, ফসফরাস অ্যাসিডে +3, হাইপোফসফরিকে +1, তাহলে গ্রেটার দেন। এবং এটাই হওয়ার কথা এক্সপেক্টেড অ্যাসিডিক স্ট্রেংথ, এক্সপেক্টেড অ্যাসিডিক স্ট্রেংথ, তাই না? এটাই হওয়ার কথা, কি বলো, এক্সপেক্টেড অ্যাসিডিক স্ট্রেংথ। বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ এইটা কিন্তু আমাদের প্রপার অ্যান্সার না, এইটা কিন্তু আমাদের প্রপার অ্যান্সার না। এই তিনটে অ্যাসিডের মধ্যে সবথেকে স্ট্রংগেস্ট যে অ্যাসিড সেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ইভেনচুয়ালি এ কিন্তু এই তিনজনের মধ্যে সবথেকে উইকেস্ট অ্যাসিড। এ হচ্ছে এই তিনজনের মধ্যে সবথেকে উইকেস্ট অ্যাসিড, এবং অ্যাকচুয়াল অর্ডারটা হচ্ছে 3 to 4, মানে H3PO3 ইজ গ্রেটার দ্যান H3PO2 গ্রেটার দ্যান H3PO4। যে স্ট্রংগেস্ট সে কিন্তু অ্যাকচুয়ালি তোমার হচ্ছে দ্য উইকেস্ট অ্যাসিড। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাসিডিক স্ট্রেংথ, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাসিডিক স্ট্রেংথ। তো আজকের ক্লাসে আমরা পিরিয়ডিক টেবিলের একদম লাস্ট পার্টে ইলেকট্রোনেগেটিভিটি বিষয়ে পড়লাম, পাউলিং স্কেল, মুলিকান স্কেল এটসেট্রা পড়লাম, এবং কি কি প্যারামিটারের ওপরে, কি কি ফ্যাক্টরের ওপরে ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে সেগুলোও জানলাম, এবং ওর কিছু অ্যাপ্লিকেশন লাইক ডাইপোল মোমেন্ট, নেচার অফ অক্সাইডস, মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার, এগুলো নিয়েও আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমাদের আজকের ক্লাস খুব ভালো লেগেছে। আজকে আমরা ক্লাস এখানেই সমাপ্ত করছি। ভালো থেকো সবাই, গুড বাই।